কে হইতে পারে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে। চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজিশনাল সরকার গঠন করা। অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকার হবে, আর ট্রানজিশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে। এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং ইউনূস স্যারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে। সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব। বিএনপি, জামাত, হেফাজত, চরমুনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল 24-এর অভ্যুত্থানে ছিল, ছাত্র সমাজ ছিল, তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কখন যে কোথায় পরিবর্তন হয়, গেল 7 মাসে আমরা অনেক কিছু দেখেছি। এর মাঝখানে আজকে একটা আওয়াজ উঠছে। তবে আওয়াজের প্রথম অংশটা পিনাকি ভট্টাচার্য কিন্তু তুলেছেন। এরপরে আমি দেখলাম সার্জিসের একটা স্ট্যাটাস। দ্যাট মিনস তাদের মধ্যে একটা কোঅপারেশন আছে, কানেক্টিভিটি আছে, আলাপচারিতা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটি। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি, এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে। কি হবেন প্রফেসর ইউনূসের উত্তরসূরি? চমকপ্রদ পরামর্শ দিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্য উত্তরসূরি মনে করেন তিনি। কিন্তু কেন? তিনি কি সত্যিই সফল হবেন? তারেক রহমানের যোগ্যতা বোঝাতে পিনাকি ভট্টাচার্য দুটি কারণ উল্লেখ করেছেন। তারেক রহমান বাংলাদেশের 2জন জনপ্রিয় ও আলোচিত রাজনৈতিক পিতার সন্তান। এই পরিবারের প্রতি জনগণের আস্থা আছে। আর দ্বিতীয় কারণ হিসেবে পিনাকি বলেছেন, তারেক রহমান তরুণ প্রজন্মের নেতা। পিনাকি বলেন, বাংলাদেশের সিনিয়র এবং তরুণ 2 জেনারেশনের মধ্যে তারেক রহমানের এইজ গ্রুপ। তিনি 2 জেনারেশনকেই কানেক্ট করতে পারবেন। তারেক রহমান একজন উঁচুমানের সংগঠক। কঠিন সময়েও তিনি দলকে ধরে রেখেছেন। এসব পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরও পরবর্তী সরকার গঠন করে তার নেতা হলে বা পরবর্তী প্রধানমন্ত্রী হলে তারেক রহমান সফল হবেন কিনা তাতে সংশয় প্রকাশ করেন পিনাকি। পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তোলেন, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হলে কি হতে পারে? বলেন, এরই মধ্যে তার দল বেপরোয়া হয়ে উঠেছে। 5 আগস্টের পর বিএনপি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ আছে। তারা ভারতকে সামলাতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছে মানুষ। জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে বিএনপির দূরত্ব রয়েছে। বিএনপিতে তরুণ প্রজন্ম নেই, তারা তরুণদেরকে টানতে পারেনি। এছাড়া জাতীয় নেতা হিসেবে তারেক রহমান কেমন পারফর্ম করবে তা এখনো অনুমেয় নয় বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি দাবি করেছেন, দেশের জনগণের একটি বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনূসের সরকার আরো দীর্ঘ সময় থাকা দরকার। কারণ জনজীবনে, অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি পরামর্শ দিয়ে বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটি ট্রানজিশনাল সরকার করা যেতে পারে, যা থেকে রাজনৈতিক সরকারে উত্তরণ করা যাবে। পিনাকি ভট্টাচার্যের মতে এই ট্রানজিশনাল সরকার থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কাল যতদিন ছিল ততদিন। এই সরকারে থাকবে বিএনপি, জামায়াত, চরমোনাই, নূরের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, বাম সহ সবাই, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। দলগুলোর শক্তি অনুযায়ী মন্ত্রিসভা পূর্ণ হবে। আর এই ট্রানজিশনাল সরকারের উপপ্রধান উপদেষ্টা কে হবেন সেই পরিকল্পনাও করেছেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, তারেক রহমানই হবেন উপপ্রধান উপদেষ্টা। আর উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন। এখন বলতে পারেন বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন, এটা কিভাবে বাইর করা যাবে, এটা কঠিন কিছু না।
সঙ্গে বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন। এটাই হবে সত্যিকারের জাতীয় সরকার। এই সরকার ব্যবস্থার মাধ্যমে আবার জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মনে করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। এছাড়া এই প্রক্রিয়ার রাজনৈতিক দল হিসেবে বিএনপির লাভ ক্ষতির হিসাবও তুলে ধরেন পিনাকি ভট্টাচার্য। বলেন, তারেক রহমান প্রফেসর ইউনূসের একটা মেন্টরিং পাবেন যা তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে। ডক্টর ইউনূসের সব নেটওয়ার্কের সঙ্গে তারেক রহমানের ইন্ট্রোডাকশন হবে, এতে জাতির লিডারশিপের একটা ধারাবাহিকতা পাবে। এছাড়া আন্তর্জাতিক রিলেশনে প্রফেসর ইউনূসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাওয়া যাবে, আর এতে তারেক রহমানের ইমেজ ক্লিন আপ হবে বলে মনে করেন তিনি। বলেন, পৃথিবী জানবে তাকে ট্রাস্ট করতেন প্রফেসর ইউনূস। আবার তারেক রহমানকে ব্যর্থতার পুরো দায়ও নিতে হবে না, আর এতে সবাই উপকৃত হবে বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠক রাখা হয়নি। বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদীর সফরসূচি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী 3 এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে এটি মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন ইউনূস ও মোদী। সেখানে দুই নেতার মধ্যে বৈঠকের ইচ্ছা জানিয়ে দিল্লিকে বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছিল ঢাকা। ওই চিঠির প্রতি উত্তর এখনও জানায়নি দিল্লি। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7 দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন হবে আগামী 4 এপ্রিল। শেষ পর্যন্ত ব্যাংককে বিমস্টেক নেতাদের টেবিলে অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যে কোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠককে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তিনি বলেন, আমরা আশা করি যে যদি এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে স্থবিরতা, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস মোদীর বৈঠকের কথা উঠেছিল, কিন্তু শেষমেশ তা হয়নি। 2024 সালে ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের অবসান হয়। নাটকীয় এই পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন ডক্টর আহসান এইচ মনসুর। হাসিনার আমলে রাজনৈতিক ও ব্যবসায়িক অভিজাতদের বিদেশে পাচার করা বিপুল অর্থ দেশে ফেরত আনতে জোরালো প্রচেষ্টা শুরু করেছেন তিনি। 28 মার্চ বাংলাদেশ আপ এগেইনস্ট টাইম টু ফাইন্ড স্টোলেন বিলিয়নস, সেন্ট্রাল ব্যাংক গভর্নর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা। সংবাদ মাধ্যমটির ইনভেস্টিগেটিভ ইউনিটকে দেয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে আহসান মনসুর বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ দেশে ফেরত আনার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। আল জাজিরা বলছে, বাংলাদেশের 11টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রভাবশালী এসব পরিবারের বিরুদ্ধে গত 1 দশক ধরে ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কোটি কোটি ডলার পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যাদের সম্পদের সন্ধানে 11টি বিশেষজ্ঞ দলও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রশ্নবিদ্ধ এই সম্পদের পরিমাণ আঁতকে ওঠার মতো। 11টি পরিবারের মধ্যে একটির বিরুদ্ধেই $15 বিলিয়ন মূল্যের সম্পদ পাচারের অভিযোগ রয়েছে, যার মধ্যে একটি ব্যাংক থেকে প্রায় 90% আমানতি তুলে নিয়ে গেছে তারা। ফলত ব্যাংকটি প্রায় ভেঙে পড়ার দ্বার প্রান্তে পৌঁছেছে। আহসান মনসুর IMF এর সাবেক অর্থনীতিবিদ। শেখ হাসিনার পতনের পর তাকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছে অন্তর্বর্তী সরকার। পাচারকৃত অর্থ দ্রুত উদ্ধার করা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন, কেননা দ্রুত সন্ধান না পেলে বেশিরভাগ অর্থ হাওয়া হয়ে যেতে পারে। আল জাজিরাকে তিনি বলেছেন, আমরা জানি সময় খুবই গুরুত্বপূর্ণ, কেননা সম্পদের পরিমাণ কমে যেতে পারে। আহসান মনসুরের সন্ধান কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রিটেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক $25 বিলিয়ন সমপরিমাণ অর্থ উদ্ধার এবং জব্দ করার জন্য ইতিমধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ দপ্তর এবং লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। আহসান এইচ মনসুর বলেছেন, উল্লিখিত পরিবারগুলোর অনেকেরই এখানে বহু সম্পদ রয়েছে, বিশেষ করে লন্ডনে। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই সচেতনতা তৈরি করতে চাই যে বিশ্ব থেকে চুরি হওয়া সম্পদের প্রিয় হচ্ছে ব্রিটেন, আর বাংলাদেশ সেই দেশগুলোর মধ্যে একটি যেখান থেকে এখানে প্রচুর চুরি হওয়া সম্পদ এসেছে। এর আগে আল জাজিরার আই ইউনিটের এক খবরে প্রকাশ করা হয়েছে যে হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একারই লন্ডন এবং দুবাইতে $500 মিলিয়ন বেশি অর্থের সম্পদ রয়েছে। আই ইউনিটের ওই খবরটি গত বছর প্রকাশ করা হয়। ব্রিটেনে সাইফুজ্জামান এবং তার পরিবারের 360টির বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এগুলোর বেশিরভাগই লন্ডনে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই সাইফুজ্জামানের 40টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের মধ্যে কিছু ইঙ্গিত আছে এবং পরিষ্কার কিছু ভাষ্য আছে, তথ্যপাত্র আছে।
যে কোন ভুল পথে আমরা যাচ্ছি এবং এটা যে শেষ পর্যন্ত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হবে, এর ব্যাপারে তিনি সতর্ক বাণী উচ্চারণ করেছেন তার বক্তব্যে। তার এই লেখার বা মতামতের মূল শিরোনামটা হচ্ছে স্থিতিশীলতাই এখন সবচেয়ে জরুরি। কি বলেছেন তিনি? তিনি বলছেন যে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় এই ভয় তৈরি হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের অবস্থান দুর্বল করছি। সবচেয়ে ক্ষতিকর ঘটনা ঘটেছে সশস্ত্র বাহিনী, বিশেষত সেনা প্রধানকে ঘিরে। গত কিছুদিন থেকে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন, সেনা প্রধানকে নিয়ে একের পর এক লাগাতার একটি বিতর্ক যেটা হাসনাত আব্দুল্লাহ তৈরি করেছে। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের একটি মহল সেনাপ্রধানকে ঘিরে আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছেন এবং তার অপসারণ দাবি জানাচ্ছেন। কারণ হিসেবে দাবি করা হচ্ছে তিনি ক্ষমতাচ্যুত সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনার আত্মীয় হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন। প্রাতিষ্ঠানিক পদে নিয়োগ দেওয়া যে কোনো সরকারের নৈমিত্তিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। কাজেই শুধু জুলাই গণঅভ্যুত্থানের আগে নিয়োগ পেয়েছিলেন বলেই সেটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মতো জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আচ্ছা, তারপরেও প্রশ্ন তোলা যায়, কিন্তু এই ওয়াকারুজ্জামান বিন্দুমাত্র চেষ্টা করেছে? যখন নাকি দুপুর পর্যন্ত লড়াই করছিল পুলিশ ছাত্র জনতার বিরুদ্ধে, সেনাবাহিনী লড়াই করেছে? সেনাবাহিনী বরং তখন ছাত্র জনতা সেনাবাহিনীর ট্যাঙ্কি উঠে উল্লাস করছে, সমস্ত অবরোধের রাস্তাগুলো খুলে দিয়ে বলছে যে ঢোকো, সমর্থন দিয়েছে। তাহলে সেনাপ্রধানের ভূমিকা পুলিশের মতন কেন ছিল না? তখন সেনাপ্রধান কে ছিল? সুপ্রিম কমান্ড ছিলেন তখন জেনারেল ওয়াকারুজ্জামান নিজে। তার আগে যে ক্যান্টনমেন্টে বৈঠক করেছে, সেই বৈঠকের সুর কি ছিল? এটা কি শেখ হাসিনার পক্ষের? এটা সবাই জানে এই ইতিহাসগুলো। এখন এই ইতিহাসগুলো উল্টে দেওয়া হচ্ছে, খুবই দুঃখজনক। সাম্প্রতিক এই বিতর্কের সূত্রপাত হয় গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট থেকে। তিনি গত 21শে মার্চ ফেসবুক পোস্টে 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে হওয়া একটি বৈঠকের বিষয় লিখেছেন, যেখানে সেনাপ্রধান নাকি বলেছিলেন ছাত্র জনতার উপর সংগঠিত নৃশংসতার দায় স্বীকার, অপরাধ এবং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকারীদের বহিষ্কার করে রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে। হাসনাত তার পোস্টের মাধ্যমে সেনাপ্রধানের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় স্বভাবত ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এর ফলে নানা প্রশ্ন উঠেছে, যার মধ্যে অন্যতম হয়েছে যে ঘটনা 10 দিন পর কেন এই প্রসঙ্গ তোলা হলো, কেন এই বক্তব্য দলীয় প্ল্যাটফর্মের বদলে হাসনাতের ব্যক্তিগত ফেসবুকে দেয়া হলো, কেন দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এমন পোস্ট দেয়া হলো। হাসনাত বয়সে তরুণ হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব বিবেচনায় এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তার প্রধানকে নিয়ে বিতর্ক তৈরি করলে এর পরিণতি কি হতে পারে সেটা জানার কথা। এই সুযোগে কিছু ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসিত, বিপজ্জনক এবং অপমানজনক মন্তব্য করেছেন, যার একমাত্র উদ্দেশ্য হতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অতীতে আমাদের সশস্ত্র বাহিনী যত ভুলই করুক না কেন, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের গুরুত্বপূর্ণ সমর্থন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের দিনরাত পরিশ্রমের জন্য প্রশংসার দাবিদার। আমাদের বুঝতে হবে, এই কার্যত শর্তহীন সহযোগিতা ছাড়া অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যেতে পারত না। আজকে যদি সেনা বাহিনী উইথড্র হয়ে যায়, একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাবে, যেটা আমরা এখনো টের পাচ্ছি না। সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করতে চাইছে, সেনাপ্রধান ক্ষমতা দখলের পরিকল্পনা করছেন, এমন অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এমনকি এই ধরনের তথ্য বা দূরবর্তী ইঙ্গিতও নাই, বরং এখানে জেনে বুঝে উস্কানি দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষণীয়। জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার অপেক্ষায় এবং অন্তর্বর্তী সরকার যতদিন বলবে তার বাইরে একদিনের বেশি মাঠে থাকতে চায় না, একদিনের বেশি তারা মাঠে থাকতে চায় না। তাহলে কেন এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রতি এমন হামলা, যারা অতীতেও পাশে ছিল এখনো আছে? সেনাবাহিনী যদি সত্যি ক্ষমতা নিত, তাহলে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। ওই সময়টা ছিল একটা বেস্ট সময়। ওই সময় কি তিনি পারতেন না? ওই সময় কি জনতার সাপোর্ট দিতেন না? সাপোর্ট দিতেন। সমস্ত রাজনৈতিক দল বলতেন যে ওকে টেক ওভার করেন, কিন্তু সেনাবাহিনী রাজি হয়নি। তাহলে ওই সময় যখন কি বলতে গেলে একেবারে মুক্ত, ওই সময় তো তিনি ইচ্ছে করলেই পারতেন। তাহলে তারপরেও কেন এই আচরণ করা হচ্ছে বা এই ধরনের ঘটনা হচ্ছে? বোঝাই যাচ্ছে যে মহল বিশেষ একটা বিশেষ উদ্দেশ্যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়, সেনাপ্রধানকে বহিষ্কার করতে চায়, যাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং উগ্রবাদিতা এখানে ঘটুক, এবং এর সুযোগ নিতে পারে ভারত। কারণ এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভারতের পক্ষে ইন্টারাপ্ট করা সুবিধা হবে, এবং তখন আন্তর্জাতিক মহল বলবে যে তুমি তাড়াতাড়ি দেখো বাংলাদেশকে। ট্রাম্প তো বলবে যে আমরা বাংলাদেশ নিয়ে আমাদের মাথা কামানোর সুযোগ নেই,
ভারত মুভ করুক। তেমনই কি তাহলে ভারতের সুবিধার জন্যই কি এরকম একটা বিশৃঙ্খলা করার তৈরি হচ্ছিল? এরকম নানান রকম সন্দেহ আছে। তো যাই হোক, এখন মানে আসার ব্যাপার হলো যে মানুষ একটু বিভ্রান্ত হইলেও ট্রাপে পা দেয়নি। মানুষ কিন্তু বুঝতে পারছে যে এখানে ডালমে কুচ কালা হয়। তো মাহফুজ আনামের এই বক্তব্যটা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, প্রধান উপদেষ্টার চীন সফরের তথাকথিত সাফল্য নিয়ে কয়েকটা কথা বলা একটু জরুরি হলো। জরুরি এই অর্থে যে আমি আজ সকাল ঠিক না, দুপুরের দিকে একটা সংবাদ সম্মেলন দেখলাম সেই সফরের পরবর্তীতে, এবং খুবই কিউরিয়াস একটা বিষয় আমার মাথায় আসলো, আমি ভিডিও শেষের দিকে সেটা বলবো। আমরা দেখলাম যে প্রেস উপদেষ্টা ছিলেন, সেখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান ছিলেন এবং বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। এই তিনজন মিলে এটা করেছেন এবং তারা বেশ কিছু কথা বলেছেন এবং ভীষণ প্রাণান্তকর চেষ্টা, অনেক কিছু অর্জন হয়েছে এটা দেখানোর জন্য। আমি প্রায় বলছি যে এই সরকারের এই চেষ্টাটার কোনো প্রয়োজন নেই, এবং যখন এখানে গায়ের জোরে কিছু করার চেষ্টা করে, আমার কাছে আবারও বলছি, মনে হয় শেখ হাসিনার মানসিকতা। ডক্টর ইউনূস সর্বশেষ যে ভাষণ দিয়েছেন তাতে আমি এ ধরনের একটা মন্তব্য করে অনেকে খুব ক্ষুব্ধ হয়েছেন। আমি আবারও একটু ক্লিয়ার করে দেই, আমি ওনার কন্টেন্টগুলো সম্পর্কে কথাটা বলেছি। ওনার অ্যাটিটিউড, ওনার শব্দচয়ন, বাক্য, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছুই ইন এনি কনসিডারেশন ওয়াজ ডিফারেন্ট। ওই ভিডিওতে বলেছি, কিন্তু যেটা হয় আমরা না শুনেই মন্তব্য করে ফেলি। তো এখানেও আমার কাছে তাই মনে হয়েছে। কেন মনে হয়েছে আমি সেই জায়গায় যাবো, তার আগে একটা কথা একটু বলে রাখা জরুরি। ফেসবুকে কেউ দেখছি শেখ হাসিনা সর্বশেষ চায়না সফরে কি করেছেন, তিনি কত টাকা চেয়েছেন, সেটা কিভাবে বিদায় করা হলো, সেই তুলনায় এবারকার ডক্টর ইউনূসের সফরটা অনেক সফল হয়েছে এভাবে বলছে। মানে আমরা ন্যূনতম যদি আন্তর্জাতিক সম্পর্ক বা বাংলাদেশের অ্যাটলিস্ট আন্তর্জাতিক সম্পর্কের খোঁজখবর রাখি, তাহলে এভাবে কথা বলার কথা ছিল না। আমরা আবারও বলছি, একটা প্রাণান্তকর চেষ্টা আছে, ডক্টর ইউনূস জাদু দেখাচ্ছেন, কারণ এর সাথে একটা ন্যারেটিভ জড়িত, যেটা আমি আজ সকালের ভিডিওতে বলেছি, ওনাকে অনেক দিন ক্ষমতায় রেখে দিতে হবে। সেই ন্যারেটিভের কারণে শেখ হাসিনা সর্বশেষ সফরে উনি আগে ফিরে আসতে হয়েছে তাকে। চায়না তাকে ভীষণ রকম অপমান করেছে। চায়না কিন্তু তাকে টাকা দিত, চায়না যে টাকা দিতে পারে সেই আলাপ দেশে বসে করা হয়েছিল। সমস্যা হয়েছে তিনি যখন ভারতে গেছেন এবং চায়নার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সব কিছু ভারতকে দিয়ে দিয়েছেন এবং ভারতের কথা মতোই সব কিছু করেছেন, সেটা চায়নাকে ক্ষিপ্ত করেছে এবং শেষ পর্যন্ত তাকে অপমানিত করেছে। সো শেখ হাসিনার ওই চায়না সফরের সাথে ডক্টর ইউনূসের এই সফরকে মিলিয়ে উনি কত টাকা পেয়েছিলেন, ডক্টর ইউনূস কত টাকা পেলেন, এটাকে তুলনা করে যদি কেউ সফল দেখাতে চান, আই এম সরি টু সে, তিনি আসলে কিছুই জানেন না। শেখ হাসিনাই এর আগে চায়না গেছে, শি জিনপিং বাংলাদেশে এসছে, যে কেউ মিলিয়ে দেখতে পারেন সে সময় কি হয়েছিল। যাই হোক, আমি এবার একটু এই সংবাদ সম্মেলনে আসছি। খুবই ইনিয়ে বিনিয়ে অনেক সাফল্য দেখানোর চেষ্টা, 50 বছর পূর্তি, দারুণ ভিত্তি নাকি দেওয়া হয়েছে, আমাদের দেশকে নাকি ম্যানুফ্যাকচারিং হাব করে ফেলা হবে, আমাদের পানি ব্যবস্থাপনা পুরো চায়না দেখভাল করবে 50 বছরের জন্য। সবই খুবই, আমি সংবাদ সম্মেলনটা এখানে দিয়ে দেব। তারপরে বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর মানে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে ইত্যাদি বলছেন। তিনি একটা জায়গায় বলছেন 30, পাশে থেকে তাকে বলে দেওয়া হচ্ছে সোশ্যাল বিজনেস। তখন উনি বলছেন হ্যাঁ, এটাকে সোশ্যাল বিজনেসও বলা হয়। মানে 30 আর সোশ্যাল বিজনেসকে উনি এক করে দেখছেন। মানে এমন একজন মানুষ বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর, যিনি ডক্টর ইউনূসের অধীনে কাজ করছেন। সোশ্যাল বিজনেস আর করলেই 30 শর্ট হয়ে যাবে বা 30 দুটো একই জিনিস নাকি। যাই হোক, ইট ওয়াজ অফ টপিক। তারপর আমার কানে লেগেছে ব্যাপারটা এবং খুবই সারপ্রাইজিং লেগেছে। যাই হোক, যেটা বলছিলাম, প্রচুর মানে যে টাকা আসবে, কিভাবে আসবে, কোথায় খরচ হবে, আমি আগেও বলেছি মোংলা পোর্ট ডেভেলপমেন্ট, চায়না যে ইকোনমিক জোনের জন্য টাকা, এগুলো প্রত্যেকটা চায়নার, বিশেষ করে মোংলার টাকা তো চায়না দেওয়ার জন্য বসে আছে। মোংলা চায়না ডেভেলপ করতে চায়, অপারেট করতে চায়, এটা তার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জায়গা। সে পাগল হয়ে বসে আছে এটা করার জন্য এবং এটাকে দিয়ে ক্রেডিট ক্লেম করা হচ্ছে। ইনভেস্টমেন্টের কথা হয়েছে, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট চলে আসে, এরকম প্রচুর ইনভেস্টমেন্টের আলাপ বাংলাদেশে হয়। আমাদের দেশের নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের নানা রকম সংকট, শুধু আমলাতান্ত্রিক জটিলতা, এখন আমাদের জ্বালানি নিয়ে সংকটের প্রশ্ন আছে, আমাদের মুদ্রা এই মুহূর্তে স্টেবল না। একটা অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক কথা বলতাম তখন বলেছি, একটা আনস্টেবল মুদ্রা যেই দেশে থাকে সেই দেশে ফরেন ইনভেস্টমেন্ট সহসা আসবে না। আমরা নিশ্চিত থাকতে পারি, লিখে দিতে পারি আমি, এই $1 বিলিয়ন জাস্ট কিছু প্রাথমিক কথাবার্তা এই আগামী 1 বছরে হতে পারে, এর বেশি কিছু না। কিন্তু এগুলোকে দিয়ে খুব ক্রেডিট ক্লেম করার চেষ্টা। রোহিঙ্গা ইস্যুতে কথা হলো, প্রশ্ন করা হলো বিমস্টেকে আলাপ হবে কিনা। পরে সাংবাদিকদেরকে যখন প্রশ্ন করা হলো, আমি হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমানকে দেখলাম ফাম্বল করতে কথা বলছেন। ওনার সারাক্ষণ, মানে একটা মানুষ যখন এত ফাম্বল করেন, ইট প্রুফস ওনাকে আসলে বানিয়ে জোর দিয়ে গায়ের জোরে কথা বলতে হচ্ছে। উনি রীতিমতো, এবং একটা পর্যায়ে জয়েন্ট কমিউনিকে রেফার করা হলো। মানে আমাদের সবাইকে খুব মূর্খ মনে করা হয় আর কি, যে জয়েন্ট কমিউনিকেতে খুব ভালো কথা যদি লেখা থাকে। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আপনারা দেখে নেবেন আর কি, আমি আর সময় খুব বেশি নেব না। এবার যে দুদেশের যৌথ বিবৃতি, সেটা মানে ডক্টর ইউনূস যে গেলেন, আর শেখ হাসিনা এই যে গত বছর চায়নায় গিয়ে ডিজাস্টার করে আসলেন, সেটারও জয়েন্ট কমিউনিকে। আমি দুটো একসাথে মন্তব্য দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন তো।
যেই সফরটা শেখ হাসিনার জন্য ডিজাস্টার হয়েছিল, এবং অনেকে মনে করে শেখ হাসিনার পতন ত্বরান্বিত করার পেছনে যে চায়না তার পেছন থেকে সরে গেছে সেটা একটা বড় কারণ ছিল, সেটার জয়েন্ট কমিউনিকেটা দেখুন কি পার্থক্য আছে, যে কেউ তুলনা করে দেখুন। এবং এই জয়েন্ট কমিউনিকে দেখিয়ে ভালো ভালো কথা আছে দেখানো হতে পারে। ইভেন আপনারা পড়লে দেখবেন সেই জয়েন্ট কমিউনিকেতে শেখ হাসিনার নির্বাচনে 7 সালের আমিরামি নির্বাচনের উল্লেখ আছে, সেখানে সাফল্যের জন্য চায়না তাকে অভিনন্দন জানিয়েছে, অনেক কিছু, এবং অনেক ক্ষেত্রে ভাষা তারা পরস্পরের সভরেন্টিকে এটা করে, ভবিষ্যতে তাদের সম্পর্ক ভালো করে, একদম হুবহু একই রকম বক্তব্য লেখা। সুতরাং জয়েন্ট কমিউনিকেটে দেখি আমাদেরকে লাভ নেই আসলে, এবং এটা প্রয়োজনও নেই। আমি যে কথাটা বারবার বলছি, আমরা আমাদের সরকারকে দেখছি ভারতের চাপ সত্ত্বেও চায়নাতে গেছেন এবং আমাদের একটা সভরেন ফরেন পলিসি আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। গায়ের জোরে আমরা এই পেয়েছি ওই পেয়েছি কেন? এই সরকার যাতে 5 বছর থেকে যায়, 10 বছর থেকে যায়, এইটাই আসলে মূল কারণ। আমি ডক্টর ইউনূসের যে ভাষণ, আমি সেটাকেও একইভাবে অ্যালাইন করতে চাই যে তারা ডক্টর ইউনূসকে দিয়ে বিরাট সাফল্য ক্লেম করাচ্ছেন, এবং এই আলাপ কারো মধ্যে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে যারা নির্বাচন চান না সহসা, যারা অল্টারনেটিভ কিছু চান, তারা তো এটা নিয়ে খুব প্রচুর কথা বলছেন। ঠিক একইভাবে চায়নাতে গিয়ে উনি জাদু দেখিয়ে এসছেন। সরি, কোনো জাদু টাদু হয় নাই। আমি বিস্তারিত ধরে ভিডিও করে দেখিয়েছি যা সোকল্ড প্রাপ্তি, এগুলো কোনোটাই প্রাপ্তি না। শুরু করেছিলাম একটা কিউরিওসিটির ব্যাপার দিয়ে। এই যে সংবাদ সম্মেলন হলো, মিস্টার খলিলুর রহমান এটাকে মূলত লিড করলেন। উনি মন্ত্রীর বা উপদেষ্টা পদমর্যাদা, মানে মন্ত্রীর পদমর্যাদার একজন হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা বিষয়ক ওনার একটা স্পেসিফিক ডিউটি আছে। উনি ইদানিং দেখি সব স্পেসিফিক ডিউটি বাদ দিয়ে নন স্পেসিফিক কাজ নিয়ে সব ব্যস্ত আছেন। রোহিঙ্গা নিয়ে কোনো কিছু নেই, যদিও বলেছেন যে সামনে একটা সম্মেলন হবে, ভেতরে নাকি অনেক কিছু হচ্ছে, আমরা নাকি জানতে পারবো। আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে কিছু করতে পারবে না। এটা ওনার ইনকেপেবিলিটি না, পরিস্থিতিটা এরকম। সো অহেতুক আশা, অহেতুক মিথ্যে কথা বলা, এগুলো বাড়াবাড়ি। রোহিঙ্গা আগামী ঈদের আগে ফেরত পাঠানোর কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, রেটরিকলি বলা যায়, বাট ইটস নো ওয়ে, কোনো উপায় নেই, কেউ পারবে না। কিন্তু ক্রেডিট ক্লেম করার টেন্ডেন্সি আছে। তো তিনি কেন? আমি যদি এভাবে বলি, আমাদের তো পররাষ্ট্র উপদেষ্টা এই সফরে গেছেন, আমি জানি না পররাষ্ট্র সচিব গেছেন কিনা, যাওয়া তো উচিত, যাওয়া তো কথা। যদি পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে সাম্প্রতিক সময় অত্যন্ত তীব্র আক্রমণ করা হচ্ছে, তো যাই হোক, এই ব্রিফিংয়ে তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন, না হলে পররাষ্ট্র সচিব থাকবেন, তাদের কেউ নেই। ব্রিফ করলেন জনাব খলিলুর রহমান। আমি এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি তিনি খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছেন সরকারে। প্রধান উপদেষ্টা যখন বাইরে যাচ্ছেন তখনকার কথা বলছি, তিনি কি ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী হয়ে উঠছেন? আমার কাছে এই প্রশ্নটা মাথায় আসছে, এটাই আমার কিউরিওসিটি। সব কিছু নিয়ে তিনি কথা বলছেন, ওনার একটা স্পেসিফিক দায়িত্ব, বরং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটা দায়িত্ব। ওনার সম্পূর্ণ মনোযোগ একটা জায়গায় দেন, আমরা বেঁচে যাই। আমরা কিন্তু পুষি ওনাকে, ওনার এই যে দায়িত্ব, ওনার মন্ত্রিত্ব, মন্ত্রীগিরির পেছনে যা যা খরচ, যা যা সুবিধা, এগুলো আমরা পে করি, আমরা পুষি ওনাকে এই একটা স্পেসিফিক দায়িত্ব। আমি মনে করি এই স্পেসিফিক দায়িত্বটাই তার পালন করা উচিত, যদি তার অনেক সক্ষমতা থাকে। খুবই হাইপ তৈরি করা হয়েছিল, ওনার বিরাট হ্যাডাম আছে, উনি পারবেন অনেক কিছু করতে, অনেক জায়গায় কাজ করতে, ওটা করুক। আমাদের রোহিঙ্গা সমস্যাটা যদি মোটামুটি সমাধানের পথে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি, এর চেয়ে বড় কোনো অবদান নেই। ওনার এত কিছুতে ইনভলভমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু দেখা যাচ্ছে উনি অনেক বেশি ইনভলভ হচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যদি অযোগ্য হয়ে থাকেন, সরকার যদি তাকে অযোগ্য মনে করে থাকে, তাকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া দরকার, বিদায় করে দিয়ে নতুন কাউকে দেওয়া দরকার। বা সরকার যদি মনে করে মিস্টার খলিলুর রহমান কেপেবল, তাকে দিয়ে দিক, ওই হাই রিপ্রেজেন্টেটিভ অন্য কেউ হলে হবে। কিন্তু এই যে অস্পষ্টতা, দায়িত্বের অস্পষ্টতা, এই জিনিসগুলো আমরা দেখতে চাই না। এই জিনিসগুলো আমরা আগের সরকারগুলোতেও দেখতাম, আদতে কে দেশ চালায় আমরা বুঝতে পারছি না। আমরা দেখতাম ইনি মন্ত্রী, উনি মন্ত্রী, তিনি মন্ত্রী, কিন্তু শোনা যায় ওই উপদেষ্টা বা শেখ হাসিনার কথা বলছি, তারই উপদেষ্টা বা সেই উপদেষ্টা, তারা ডিফ্যাক্টো আসলে দেশ চালাচ্ছে, তারাই সব কিছু করছে। এই রোলের এই অ্যাম্বিগুইটিগুলো আমরা দেখতে চাই না। এগুলো খুব স্পষ্টভাবে আমাদের সামনে হাজির হওয়া দরকার আছে, এগুলো হাজির করতে হবে। আমার এই কিউরিওসিটিটার কথা শুরুতে বলেছি, আমি আশা করি সরকারি ব্যাপারে মনোযোগ দেবে। বটম লাইন হচ্ছে, এই সরকারের কাছে আমরা দেখতে চাই না যে গায়ের জোরে সফল হতে চাইছে। আমরা এতে যথেষ্টের বেশি খুশি আছি যে আমাদের প্রধান উপদেষ্টা, ভারতের তীব্র চাপ নিশ্চয় ছিল, ভারত আমাদের সাথে দেখা করছে না, মানে মোদির কথা বলছি, বিমস্টেকে সাইডলাইন বৈঠক খুবই অল্প সময়ের ব্যাপার, 15-20 মিনিট হয়তো একটা সৌজন্যের মতো বসা হয়, সেটাও ডিনাই করছে। সেখানে তিনি গেছেন, আমাদের ফরেন পলিসি, স্বাধীন ফরেন পলিসির একটা সিম্বল, দ্যাটস মোর দ্যান এনাফ। এটাকে গায়ের জোরে বিরাট সফল কিছু প্রমাণ করা, কোনো না কোনো রকম অভিসন্ধি আছে এটা মনে হয়, এবং এই অভিসন্ধি মানেই দুরভিসন্ধি, এটা নেগেটিভ কিছু তো বটেই। বাংলাদেশে নির্বাচন বন্ধ করে ক্ষমতায় থাকার খায়েশ আসলে কারো হওয়া উচিত না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।